বিশ্বাস করুন, আমরা কোন সমাজে বসবাস করি? এই সমাজ, এটি কি কোনো সভ্য সমাজ? এটি কি বসবাসযোগ্য সমাজ? এই যে মিরপুর পল্লবী, 7 বছরের রামিসা, নিষ্পাপ ফুলের মতো ছোট্ট একটা দেহ, মাসুম বাচ্চা। এই নিষ্পাপ মেয়েটা কি জানতো তার বাড়ির, তার ফ্ল্যাটের ঠিক পাশের ফ্ল্যাটেই অবস্থান করছে একটা নরপিশাচ, জঘন্য, নিকৃষ্ট, ভয়াবহ রকমের একটা দানব, মানুষ নামের একটা জানোয়ার বসবাস করতো তার পাশের ফ্ল্যাটে, সোহেল রানা। এই সোহেল রানা রামিসাকে তার ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করলো, খণ্ড বিখণ্ড করলো এই ছোট্ট মাসুম বাচ্চার দেহটাকে। এটা কি সহ্য করা যায়? তার মাথাটাকে কেটে বালতির মধ্যে রেখে দিয়েছে, আর দেহটা ছিন্ন ভিন্ন করে জানালার গ্রিল কেটে সে পালিয়েছে। এটা সহ্য করার মতো না। সত্যি যদি বলি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জোর হাত করে দাবি করি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অন্তত পক্ষে এই রামিসার ধর্ষণকারী, হত্যাকারীর এই বিচারটা অন্তত পক্ষে শাহবাগে প্রকাশ্যে করুন। আসলে দেখুন, আইন দিয়ে, আইনের দোহাই দিবেন, আইনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া যায় না, সাজা দেওয়া যায় না। এই আইন মেনে কি সোহেল রানা ধর্ষণ করেছে? এই আইন মেনে তো ধর্ষণ হয় না। তারা যেমন বেআইনি কাজ করে, জঘন্য কাজ করে, নিকৃষ্ট কাজ করে, তাদের সাথে জাতির নিকৃষ্ট কাজ করতে হবে। তাহলেই কেবলমাত্র অপরাধীদের আত্মা, রুহু কেঁপে উঠবে, তারা ভয়ঙ্কর ভাবে তারা বুঝতে পারবে এটাই বাস্তবতা, এই সমাজ, এই সোসাইটি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার কাছে অনুরোধ, আপনি গতকাল রামিসার বাড়িতে গেলেন, তার বড় বোনের দায়িত্ব নিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আপনি তার বড় বোনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু এই দায়িত্ব নেওয়ার মধ্যে তো সীমাবদ্ধতা না। স্বৈরাচার শেখ হাসিনাও তো গণভবনে আসামিদেরকে ডাকতো, ভিকটিমকে ডাকতো, সান্ত্বনা দিত, আর মায়া কান্না করতো, আর বলতো যে আমার মতো ব্যথা আর দুঃখী কে আছে, আমিও তো স্বজন হারানো একজন মানুষ। এই দুঃখী, এই নাটকগিরি স্বৈরাচার হাসিনাও তো 17 বছর করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, আপনি রামিসার বাড়িতে গিয়েছেন। কিন্তু এটাতে আমরা খুশি না মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই রামিসার ধর্ষককে প্রকাশ্যে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করুন। গোটা বাংলাদেশের ধর্ষকরা সোজা হয়ে যাবে, অপরাধকারীরা সোজা হয়ে যাবে, চাঁদাবাজ, টেন্ডারবাজরা সোজা হয়ে যাবে। একটা, অন্তত একটা অপরাধের বিচার করুন প্রকাশ্যে, একটা। তাতে যদি আইন অমান্য হয়, হোক না, তবুও তো দেশ বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বড় কষ্টে আছি। আমাদের আমাদের সন্তানরা কার সাথে মিশবে? আমি যারা উপস্থিত অভিভাবক তাদেরকে বলবো, আপনার সন্তানকে কারোর সাথে মিশতে দিয়েন না। কাকে বিশ্বাস করবেন বলেন? পাশের ফ্ল্যাটেই তো বসবাস করতো দানব হায়না। আমি কার কাছে আমার মেয়ে সন্তানটা দিব? মেয়ে সন্তান, ছেলে সন্তান বলে কথা নাই, কারো কাছেই আমার সন্তান নিরাপদ নয়, নিরাপদ নয়, নিরাপদ নয়। পথে ঘাটে, হাটে বাটে, মাঠে বাঁকে, সব জায়গায় আমার সন্তান অনিরাপদ। হায়নারা, দানবেরা, নিকৃষ্ট জানোয়ারেরা অপেক্ষা করছে। এই সমাজে মাদকের যে ভয়াবহ চিত্র, সেটা একেবারে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই মাদকের কারণে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আর আরেকটা কারণ, বিচারহীনতার সংস্কৃতি। আমরা তনুর বিচার পাইনি, আমরা খাদিজার বিচার পাইনি, আমরা আসিয়ার বিচার পাইনি, আমরা রামিসারও বিচার পাবো না। আরেকজন রামিসা আবার ধর্ষিত হবে, আবার হত্যা হবে। এই রামিসার বাবা কিন্তু বলেছে, আমি বিচার চাই না, কারণ এই সমাজ বিচার করতে পারবে না। কিছুদিন পরে আরেকটা ঘটনা ঘটবে, আমার রামিসা হারিয়ে যাবে। রামিসার বাবা সত্য কথা বলেছে। ভাবতে পারেন একটা বাবা কি পরিমাণ কষ্ট বেদনা হলে তার সন্তানের বিচার চায় না। এই সমাজ কত জঘন্য পর্যায়ে, কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে। প্রিয় অভিভাবক, সম্মানিত অভিভাবক, আরেকটা বড় কারণ হলো আমাদের সন্তানেরা, আমাদের যুবকেরা এখন তাদের মোবাইলে অল টাইম যেন পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে। পর্নোগ্রাফি যত দেখবে, অশ্লীল ভিডিও যত দেখবে, তার ব্রেনে ডোপামিন নিঃসৃত হবে। যত ডোপামিন নিঃসৃত হবে, সে তখন আর নর্মাল কিছুতে আনন্দ পাবে না। তার আরো চাই, আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। এক সময় সমাজের স্বাভাবিক সভ্যতা সে হারিয়ে যায়। তখনই এই ধরনের নৃশংসতা ঘটতে পারে। বিধায় আমার সন্তান যেন পর্নোগ্রাফিতে আসক্ত না হয়, তার জন্য আপনার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার ক্ষেত্রে সাবধান, সতর্ক, সতর্ক, সতর্ক। আপনার সন্তান কম্পিউটার চালায়, উন্মুক্ত রুমে
আপনি কম্পিউটার দেন, ডাইনিং স্পেসে কম্পিউটার দেন, কিন্তু আপনার সন্তানকে খেয়াল করুন সে কম্পিউটারে কি চালায়, অ্যান্ড্রয়েডে কি চালায়, পর্নোগ্রাফির মতো কোনো ভয়ঙ্কর আসক্তি আপনার সন্তান কিনা এটা খেয়াল করতে হবে। মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে হবে, পর্নোগ্রাফি থেকে বাঁচাতে হবে। আমরা কার কাছে বলবো? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি মেধাবী প্রাজ্ঞ রাজনীতিবিদ, বাংলাদেশের অন্যতম একজন মেধাবী রাজনীতিবিদ, কিন্তু আপনি তো বিগত 2 মাসে সংবিধান 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 করতে করতে জাতিকে সংবিধান মুখস্থ করায় ফেলছেন। অথচ সীমান্তে হত্যা হচ্ছে, রামিসারা ধর্ষিতা হচ্ছে, হত্যা হচ্ছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হচ্ছে। আপনাকে বললেই আপনি সংবিধানের পাতা উল্টান। সংবিধানের পাতা উল্টাতে উল্টাতে আর কত উল্টাবেন? সংবিধানটাকে অন্তত আপাতত একটু রেখে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু উন্নত করুন, দেশের মানুষকে নিরাপদ করুন, নিরাপত্তা দিন। সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান। মানুষকে বাঁচাতে সংবিধানের যেই পরিবর্তন প্রয়োজন, যেই সংস্কার প্রয়োজন, যেই জুলাই সনদ প্রয়োজন, যেই বাংলাদেশকে বিনির্মাণ করা প্রয়োজন, দ্বিতীয় স্বাধীনতাকে পুনর্গঠন করা প্রয়োজন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা সেই দিকে মনোযোগ দেন। শুধু সংবিধানের দোহাই দিয়ে সংস্কার বন্ধ করবেন না। সংবিধানের দোহাই দিয়ে এই সমাজে যে পরিবর্তন দরকার, আইনের সংশোধন দরকার, আইনের শাসন দরকার, ন্যায় নীতি দরকার, এগুলোকে অ্যাভয়েড করে যাবেন না। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠুন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী হন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানকে কিছুদিনের জন্য হলেও পরিবর্তন করুন, সংশোধন করুন। মানুষ বাঁচতে চায়, মানুষ বাঁচতে চায়।